দৈনন্দিন কর্মব্যস্ততা এবং যানজটের ভোগান্তি থেকে রেহাই পেতে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইনে কেনাবেচা। দেশের অনলাইন বাজার আজ নিত্য নতুন পণ্যের সমাহার এবং বিভিন্ন ছাড় এবং উপহারে কমতে নেই ভার্চুয়াল এই বাজারে। ঈদ উৎসবে যা বাড়তি মাত্রা পেয়েছে। আজ আমরা আলোচনা করব অনলাইনে কেনাকাটার। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বা বেসিসের সহসভাপতি রাশেদুল হাসান এবং বিক্রয়.com-এর মার্কেটিং বিভাগের পরিচালক মিশা আলী। জনাব আলী এবং জনাব হাসান, আপনাদেরকে স্বাগত জানাই অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। জনাব আলী, আপনাকে দিয়ে প্রথম প্রশ্ন শুরু করতে যাচ্ছি। আমরা যখন আজ কথা বলছি অনলাইনে কেনাবেচার কথা, তখন আপনার কাছে জানতে চাই, ঠিক এখন যেমন ঈদ সামনে এসছে, এখন এই মুহূর্তে অনলাইনে কেনাবেচার ক্ষেত্রে অবস্থা কি? সেটা কি আসলে বেচাকেনা আরো বেড়েছে কিনা? সবসময় আমরা দেখি যে ঈদের আগে কেনাবেচা অনেক একটু বেড়ে যায়। সো হ্যাঁ, ডেফিনেটলি বেড়েছে। আর এই বছর আমরা দেখছি যে ইন্টারেস্টিংলি এনাফ আমাদের এই গরু কেনাবেচা নিয়ে অনেক কোরবানির পশু জি ওটা নিয়ে অনেক আমাদের ডিমান্ড বেড়ে গেছে আর অনেক ইন্টারেস্ট আমরা জেনারেট করতে পারছি। ধন্যবাদ। জনাব হাসান, আপনাকে জানতে চাই, কেন অনলাইনে কেনাবেচা বাংলাদেশের সাম্প্রতিক সময় আসলে এত জনপ্রিয় হচ্ছে? আসলে একটু যদি আমরা বর্তমান যে প্রেক্ষাপট আছে সেটা যদি একটু চিন্তা করি, সেটা হলো যে আমাদের কিন্তু প্রচুর সময় কিন্তু আমাদের রাস্তায় চলে যাচ্ছে। সেই জ্যামে বসে আমরা আসলে যে সময় মতো কোনো কিছু ঠিক মতো করতে পারছি না, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে সারা দুনিয়ায় কিন্তু আসলে অনলাইনে কেনাকাটাটা আসলে কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে। এরকম যদি আমরা চিন্তা করি, ইউএস এর কথা যদি বলি, কানাডার কথা যদি বলি, ওরা প্রায় 50% জিনিস কিন্তু আসলে অনলাইনে কেনাকাটা করে। আর সেই তুলনায় আমাদের এখানে মাত্র 1% আসলে অনলাইনে কেনাকাটা করে। তো অবভিয়াসলি এটা একটা বিষয়। আর অবভিয়াসলি আমরা যদি ওভাবে যদি চিন্তা করি, আমাদের এখানে প্রতি 3.64 সেকেন্ডে একজন করে জন্মগ্রহণ করে। অত বড় আমাদের মানে পপুলেশন, এবং 16 কোটি পপুলেশনের প্রায় 5 কোটি 7 লক্ষ লোকজন কিন্তু আসলে এখন প্রত্যক্ষভাবে আসলে অনলাইনের সাথে জড়িত। তো আমাদের এটা বড় অপরচুনিটি আসলে অনলাইনে কেনাকাটার বিষয়টা। আর এই বিষয়টা তো আছেই, যেটা হলো যে আমরা সময় বাঁচাতে চাই, কোয়ালিটি জিনিস চাই এবং কুইক ডেলিভারি চাই, এবং আলটিমেটলি যে জিনিসটা, যে গোল, সেটা হলো যে আমরা কার্বন ফুটপ্রিন্ট আসলে কমাতে চাই। যদি আমরা অনলাইনে করি, অনেক লোকজন আসলে মার্কেটে যেতে হয় না, একই ডেলিভারি চ্যানেল হয়তো অনেককে একসাথে ডেলিভারি দেওয়া যায়। এটা একটা বড় পয়েন্ট, বড় কারণ আপনি মনে করছেন। ধন্যবাদ। জনাব আলী, আপনাকে জানতে হচ্ছে যে 2011 সালে বাংলাদেশে অনলাইন কেনাবেচা শুরু হয় বলা হচ্ছে, এর পরে জনপ্রিয়তা বৃদ্ধি পায়। কিন্তু সে অর্থে জনাব হাসান যেটা বলছিলেন, জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও আমাদের মোট কেনাবেচার লেস দ্যান 1% বা 1% মানুষ এখন কেনাবেচা করছে। যেখানে উনি বললেন ইউএস এর কথা বললেন, 50% মানুষ সেখানে অনলাইনে কেনাবেচা করে। এই 1% থেকে আমরা যদি আরো সামনে এগোতে চাই, আসলে বাধা কোথায়, চ্যালেঞ্জটা কোথায়, কোন জায়গাটায় আমাদের নজর দিতে হবে যাতে বেশি মানুষ অনলাইনে কেনাবেচা করতে পারে? আমার মনে হয় আমাদের মেইন চ্যালেঞ্জ হবে একটা কালচার ক্রিয়েট করা, যে একটা ট্রাস্ট বেসড কালচার, যে আমি অনলাইনে কেনাবেচা করব কিন্তু আমি জানি যে এটা একটা ট্রাস্টওয়ার্দি কি বলবো ট্রানজাকশন ফরম্যাট প্ল্যাটফর্ম। এক্স্যাক্টলি। যতদিন না আমরা আমাদের নিজেদের বিহেভিয়ার বা মাইন্ডসেট চেঞ্জ করতে পারি, আমার মনে হয় না এই গ্রোথটা হবে। কিন্তু ওইভাবে যেভাবে রাশেদ ভাই বলছেন, ওইভাবে আমরা ওই গ্রোথটা দেখবো না। সো আগে আমার মনে হয় এই ট্রাস্ট ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। ট্রাস্ট ফ্যাক্টরের পাশাপাশি আর কি কি ফ্যাক্টর লাগবে? আমি যদি ইনফ্রাস্ট্রাকচার কথা বলি, আমি যদি ইন্টারনেটের গতির কথা বলি, আর সুযোগ সুবিধার কথা আসলে এখানটায় যদি আমি একটু পিছন থেকে যেতে চাই, আমরা বেসিস থেকে 2010 সালে আমরা বাংলাদেশ ব্যাংকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের আসলে এই ই কমার্সকে জনপ্রিয় করার জন্য আমাদের আসলে ট্রানজ্যাকশনটা, অনলাইন ট্রানজ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট। যে আমরা কার্ড দিয়ে আসলে ট্রানজ্যাকশনটা করতে চাই, পেমেন্টটা আমরা করতে চাই, সেটা ওপেন করে দেওয়া হোক। এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু সেটা করেছে। এবং পাশাপাশি এখন আমরা যে জিনিসটা দেখতে পাই, সেটা হলো যে এখনো পর্যন্ত সেই যে আমরা যে খুলে দিল আমাকে কার্ডটা, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত কার্ডের অনলি 3% আমরা ইউজ করছি আসলে ওই পেমেন্টের বেলায়। একদম 80% আসলে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি 80%। এবং এই যে এখনো ল্যাকিংসটা সেটা আছে, সেটার জন্য আসলে বেসিক্যালি যেটা দরকার ছিল আমরা বলি টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন।
কার্ডের যে সেটা- পেমেন্টের সেটা তো ক্ষেত্রে বোধহয় সেটাও হয়েছে। সেটাও 2011-তে সেটা খুলে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে যে না 2014-তে বলেছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে, দ্যাট ইজ এ মাস্ট। তো এটা যদি আমরা করে ফেলি আমার মনে হয় যে সবচেয়ে বড় বাধা ওখানে দূর হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা উনি বলেছেন যথার্থই, সেটা হলো যে ট্রাস্ট আমাদের একদম থ্রু আউট দ্য চ্যানেল একটা ইকোসিস্টেম এখানটায় কিন্তু আছে, যারা প্ল্যাটফর্ম প্রোভাইড করে, যারা প্রোডাক্ট প্রোভাইড করেন, যারা ডেলিভারি চ্যানেলের মধ্যে কাজ করে, এবং যারা আসলে এর মধ্যে আমরা আরেকটা জিনিস চিন্তা করি সেটা হলো ইন্স্যুরেন্স। যে একটা প্রোডাক্ট যখন ওয়্যার হাউস থেকে বেরিয়ে গেল কাস্টমারের ডোর স্টেপে ডেলিভারি দেওয়ার জন্য, এই যে মধ্যখানে যেই হ্যাসেলটা আছে, এই হ্যাসেলটা যদি আমরা ইন্স্যুরেন্সের মাধ্যমে কাভার করতে পারি, এবং ক্লায়েন্ট যদি কোয়ালিটি প্রোডাক্টটা যদি ওর হাতে পায় এবং সময় মতো যদি পায়, তাহলে অবভিয়াসলি এই জায়গাতে কেউ ঠেকাই রাখতে পারবে না। এটুকু আমরা বিশ্বাস করি। কারণ হলো 16 কোটি মানুষের দেশে প্রায় ওখানটায় 35% লোকজন আসলে ইন্টারনেট আছে প্রত্যক্ষভাবে, এবং পরোক্ষভাবে তো অনেক অনেক আরো। তো এটা আসলে অবভিয়াসলি হতেই হবে আসলে, আমরা আশাবাদী। জনাব মিশা আলী, আপনি বলছিলেন যে ট্রাস্ট ফ্যাক্টরের কথা বলছিলেন। যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয় ঠিক একই পণ্য বা অনুরূপ পণ্য আসলে ভোক্তারা পায় কিনা শেষ পর্যন্ত, এই জাতীয় কোনো গবেষণা বা কোনো সার্ভে আসলে আপনার আছে কিনা? অফকোর্স ওরকম সার্ভে নাই, কিন্তু যেটা আমরা ইনশিওর করতে চেষ্টা করছি বিক্রয়.com-এ, যে যত আমরা ফ্রড কমাইতে পারি, আমরা আমাদের অনেকগুলো কি বলবো চেকস অ্যান্ড ব্যালেন্সেস আছে ফ্রড কমানোর জন্য। কিন্তু আমরা নতুন যেটা শুরু করেছি, যেটা আপনার বোথ ধরেন এই ট্রাফিকের সমস্যাটা আর এই ট্রাস্টের ইস্যুটা অ্যাড্রেস করছে, আমাদের একটা ডেলিভারি সার্ভিস আছে। ওই ডেলিভারি সার্ভিসে আমাদের নিজেদের ডেলিভারি সার্ভিস, আর আমরা ইনশিওর করি যে যেই প্রোডাক্ট কাস্টমার চাচ্ছে আমরা সেলার থেকে নিয়ে বাইরের কাছে পৌঁছে দিয়ে, আর তারপরে এক্সচেঞ্জ বাইরে দেখতে পারে প্রোডাক্টটা কি আসলে ওই প্রোডাক্ট নাকি, আর তারপরে এই ক্যাশটা আমরা আবার বাইরের সেলারের কাছে আবার নিয়ে যাই। সো এখানে আমরা এই ট্রাস্ট ফ্যাক্টরটা আরো বাড়িয়ে দিচ্ছি। কেন ধরেন বাইরেও ট্রাস্ট করতে পারে যে আমরা এখানে মাঝখানে আছি, আর সেলারও ট্রাস্ট করতে পারে যে উনি এই টাকাটা পাবেন। একটু যদি এখানটা আমি যদি একটু অ্যাড করতে চাই, সেটি হলো যে ওনারা যে প্ল্যাটফর্মটা প্রোভাইড করে সেটি মোর লাইক সেলার তার প্রোডাক্টটা সেল করার জন্য ইন্টেন্ট প্রকাশ করে, এবং বায়ার হয়তো ইন্টেন্ট প্রকাশ করে যে আমি এটা কিনতে চাই, বায়ার যোগাযোগ করছে সেলারের সাথে ডিরেক্টলি যোগাযোগ করে। কোনো ক্ষেত্রে এখানটায় আমাদের যেটা, আমার পার্সোনাল যেটা মতামত, সেটা হলো যে আমরা যেরকম দেখি, আমরা Amazon.com, eBay.com, ওরা হয় কি একটা প্রোডাক্ট বিক্রি হয়ে যাওয়ার পরে কাস্টমারের কাছ থেকে একটা ফিডব্যাক নেয়, একটা র্যাঙ্কিং সিস্টেম আছে ওখানটায়। কাস্টমার তখন র্যাঙ্কিং করে বলে দেয় যে আমি এই প্রোডাক্টটা ঠিক মতো পেয়েছি, আমি 5 স্টার দিলাম, 3 স্টার দিলাম, 2 স্টার দিলাম। পরবর্তীতে যখন একই প্রোডাক্ট যখন একই সেলার যখন আবার বিক্রি করতে যায়, তখন কিন্তু কাস্টমারের ফেইথ অনেক বেড়ে যায় যে আমি আসলে ওই ক্লায়েন্টের কাছ থেকে আমি নিতে চাই, এবং সেই প্রায়োরিটি কিন্তু পায় তারা। তা এই জায়গাটায় আসলে আমার মনে হয় যে আরেকটু কাজ করলে আমার মনে হয় যে এই ধরনের প্ল্যাটফর্ম যারা করছেন লাইক বিক্রয়.com বা অন্যান্যরা যারা করছেন, এটা অনেক ভালো হবে আমাদের জন্য। জনাব মিশা আলী, আপনার কাছে জানতে চাচ্ছি, ছোটখাটো জিনিসের ক্ষেত্রে মানুষ কেনা বেচার ক্ষেত্রে হয়তো এত চিন্তা করেন আর সিকিউরিটির কথা, কিন্তু আমরা যখন বড় বড় জিনিস কেনার কথা বলছি, আমরা প্রপার্টি সেলের কথা আপনাদের ওয়েবসাইটে পাওয়া যায়। এই জাতীয় বড় বড় যখন জিনিস সেল বা কেনা বেচা হবে, তখন আপনাদের কোনো ভূমিকা থাকতে পারে কিনা, যেটা আসলে সত্যিকার অর্থে যারা ক্রেতা তাদের ট্রাস্টটা, আস্থাটা আরো বাড়াতে পারে? আপনারা সেই জাতীয় কোনো চিন্তা বা সেবা দেওয়ার কথা ভাবছেন কি? আমি যতই কথা বলি, আমার মনে হয় যে আমি বিক্রয়.com এর একটা বিজ্ঞাপন করছি। কেন আমরা নতুন শুরু করেছি একটা ব্রোকারেজ সার্ভিস প্রপার্টির জন্য, যে আমাদের নিজেদের এমপ্লয়িজ, ধরেন আপনি একটা প্রপার্টি সেল বা রেন্ট করতে চাচ্ছেন, আমাদের এমপ্লয়িজ আপনার জন্য একজন রেন্টার বা বায়ার খুঁজে বার করে দিবে। সো আমরা আবার এখানে মাঝখানে আমরা আপনার জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করছি যেখানে আপনার একটা সিকিউরিটি আছে। সো এছাড়া ধরেন গাড়ি, আরেকটা প্রোডাক্ট বলি, আরেকটা বড় প্রোডাক্ট আমাদের সাইটে অনেক সেল হয়, ওখানেও আমরা ধরেন গাড়ির, যখন আপনি একটা ইউজ কার কিনতে যান, আপনার মেইন একটা ফ্যাক্টর হবে যে এই গাড়ি আমি কি এই গাড়িকে ট্রাস্ট করতে পারি নাকি, এই গাড়ি কি অ্যাক্সিডেন্ট করেছে নাকি, এই গাড়ির কি অবস্থায় আছে। ওখানেও আমরা একটা ইন্সপেকশন সার্ভিস শুরু করছি, যেখানে আমরা এই গাড়িটা আপনার জন্য ইন্সপেক্ট করে একটা সার্টিফিকেশন দিয়ে দিব, আর এই সার্টিফিকেশন সব ডিটেইলস থাকবে, আপনার কি প্রবলেম থাকতে পারে এই গাড়ির, আর এই বেসিসে আপনি আপনার বাইং ডিসিশন। এটার জন্য কি আপনি কোনো সার্ভিস চার্জ? জি, এরকম এই দুইটা সার্ভিসের জন্যই আমাদের একটা চার্জ আছে। জনাব আলী, আপনাকে ধন্যবাদ। আপনার সময় হয়েছে একটা বিরতিতে যাওয়ার। থ্যাংক ইউ। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। আজ আমরা আলোচনা করছি অনলাইনে কেনা বেচা। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিক্রয়.com এর পরিচালক মার্কেটিং মিশা আলী এবং বেসিসের ভাইস প্রেসিডেন্ট রাশিদুল হাসান। জনাব হাসান এবং জনাব আলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব হাসান, আপনাকে জানতে চাচ্ছি যে যখন আমরা বলছি যে অনলাইনে ব্যবসা বাণিজ্যের কথা বৃদ্ধি পাবে, তখন সাধারণত যারা আমরা বলে থাকি যে যারা ক্ষুদ্র ছোট এই জাতীয় ব্যবসায় যারা করতে চান, তারা অনলাইন প্ল্যাটফর্ম তাদের জন্য খুবই ফিজিবল হবে এবং এটা তাদের জন্য সুবিধা হবে। কিন্তু এই ছোট ছোট যারা মার্চেন্ট হাউস বা যারা বিক্রেতা যারা করতে চান, তাদের জন্য এই একটা প্ল্যাটফর্ম করা কি অনেক খরচের ব্যাপার নয় কি? বা তাদেরকে আসলে কিভাবে সাহায্য বা সহযোগিতা করতে পারেন বেসিস? আচ্ছা, আমি একটু ইনফরমেশনটা একটু দিয়ে রাখি এখানে। সেটা হলো যে আমাদের যেই ইনফরমেশন আমাদের কাছে যেটা আছে সেটা হলো যে 1,000 টাকার নিচে যেসব প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলির আসলে খুবই বিক্রি খুব বেশি, রেশিও খুব বেশি আর কি বিক্রির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ছোট ছোট প্রোডাক্ট নিয়ে যারা করে, যদি এসএমইর কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে এসএমইদেরকে আমরা সব ধরনের সহযোগিতা আমরা দিতে চাই বেসিস থেকে। আমরা যেমন ই কমার্স একটা অ্যালায়েন্স আমরা করেছি, এই অ্যালায়েন্সের মধ্যে ইকোসিস্টেমের সব কটা জিনিস আমরা ওখানে সাপোর্ট দিতে চাই। প্ল্যাটফর্ম, ওখানে আপনার যেটা হলো ডেলিভারি চ্যানেল, ফিনান্সিয়াল যেই ট্রানজ্যাকশন সিস্টেম আছে, যেটা ব্যাংকের সাথে লিয়াজও করা এবং বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের সাথে লিয়াজও করা, এই জিনিসগুলি। এবং পাশাপাশি আমরা যে জিনিসটা করতে চাই সেটা হলো যে আমাদের ইন্স্যুরেন্সের যে ইস্যুটা আছে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলির সাথে বসে আমরা এই জিনিসগুলি এখন করছি, কাজগুলি করছি। আমাদের এখন যারা নর্মালি যেটা হয় যে বেসিস আসলে আইসিটি বিজনেসম্যানদের অ্যাসোসিয়েশন, বাট এর বাইরে যাতে ওনারা অন্য সবাই যাতে এই ইকোসিস্টেমে আসতে পারে। আমি জানতে চাচ্ছিলাম যে যিনি বেসিসের মেম্বার নন, তিনি কি এই সাহায্য পেতে পারেন কিনা? ওইটাই হলো আমার পয়েন্ট আর কি, বলার পয়েন্ট আসলে সেটা হচ্ছে এর বাইরে যারা ইকোসিস্টেমে আছেন, যেমন যারা ইন্স্যুরেন্স প্রোভাইডার, যারা ডেলিভারি চ্যানেলে কাজ করেন, যারা ব্যাংকিং এর সাথে কাজ করেন, সবাইকে কিন্তু আমরা ই কমার্স অ্যালায়েন্সের ভিতরে আমরা নিয়ে আসতে পেরেছি। এবং সবাই মিলে আমরা এখন যেটা করছি, একটা প্ল্যাটফর্ম থেকে, একটি জায়গা থেকে আমরা সবাইকে সব ধরনের ফ্যাসিলিটি দিয়ে একটা ইকোসিস্টেমের মধ্যে কিভাবে কোয়ালিটি সার্ভিস আমাদের ক্লায়েন্টকে দেওয়া যায়, আমাদের ভোক্তার কিভাবে অধিকার সংরক্ষিত হয়, ওই জিনিসটা আমরা এখন করার চেষ্টা করছি। এবং ইনশাল্লাহ আমরা এখন যেটা হয় যে ব্র্যান্ডিং আমরা বলে দিচ্ছি, যেখানে বেসিস ব্র্যান্ডিং থাকবে ওই পোর্টালের মধ্যে, যারা পোর্টালের মধ্যে বেসিসের নাম দেখবে ওরা আসলে সহজেই একদম মানে কি বলে কিনতে পারবে। এইটুকু সাপোর্ট আমরা দিতে চাই আর কি, এবং দিচ্ছি। এবং সেক্ষেত্রে যারা এই ধরনের বিক্রেতা বা এই ধরনের মার্চেন্ট যারা হাউস যারা যোগাযোগ করতে চায়, আপনার সাথে যোগাযোগ করলে হয়ে যাবে এটা? হ্যাঁ, ওটা একদম সহজ, ওটার জন্য ফিও দিতে হবে না। নর্মালি ওখানে একটা আমাদের ফর্ম আছে, অনলাইনে নিবন্ধিত ফর্ম আছে, ওখানে ফর্মে যদি নিজের ইনফরমেশনগুলি দিয়ে দেন এবং পরবর্তীতে যে মিটিংগুলি হয় অটোমেটিক্যালি ওই মিটিংগুলির নোটিফিকেশন পাবেন, জয়েন করবেন, নিজের মতামত দেবেন, নিজের সমস্যার কথা বলবেন। এবং আমরা যেটা হয় যে 1-to-1 বেসিসে আমরা আসলে এগুলি সলভ করার চেষ্টা করছি আর কি সবার জন্য। ধন্যবাদ। জনাব আলী, কি জাতীয় পণ্য বিক্রয়.com এর প্ল্যাটফর্ম থেকে বেশি বিক্রি হয়? অফকোর্স আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয় মোবাইল ফোন। কিন্তু আমি যদি রাশেদ ভাইয়ের কথায় আরেকটু কিছু অ্যাড করতে পারি, এসএমইর, আমরা যখন এসএমইর ক্ষেত্রে আমরা দেখছি, ওখানে একটা ধরেন আজকাল বাংলাদেশে বা যে কোনো দেশে একটা টেকনোলজি প্ল্যাটফর্ম তৈরি করতে কিন্তু বেশি খরচ কারো নাই, ঠিক আছে? কিন্তু যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার মনে হয়, আপনি একটা ধরেন একটা অনলাইন স্টোর ক্রিয়েট করলেন, আপনি ট্রাফিক কেমনে ড্রাইভ করবেন আপনার সাইটে? এই মার্কেটিং কস্টটা কিন্তু অনেক বিশাল আমার মনে হয় টেকনোলজি থেকে। এই জন্য আমরা চেষ্টা করছি যে আমরাও একটা স্টোর ফ্রন্ট দিব, যেখানে স্মল বিজনেসেস ক্যান হ্যাভ দেয়ার ওন স্টোর অন বিক্রয়.com। আর এখানে আমরা তাহলে এই মার্কেটিং বা এই মার্কেটিং কস্টটা, বা আপনি যদি বলেন এই ট্রাফিকটা আমাদের সাইটে এসে ওরা একটা ফিডব্যাক পাবে ওখান থেকে। সো এইটাই আমরা চেষ্টা করছি, আর এটাই আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বড় ইম্পর্টেন্ট হলো মার্কেটের আসলে ইম্পর্টেন্ট, যেটা মানুষকে জানানো যে ওই সাইটে গেলে তুমি ভালো জিনিসটা পাবা, কোয়ালিটির প্রোডাক্টটা পাবা, ওটা আসলে ইম্পর্টেন্ট এই অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে জানতে চাচ্ছিল যে আপনি জনাব মিশা আলীর কাছে, যে আমরা বলছি যে যেসব পণ্য কেনা বেচা করছে অধিকাংশই হচ্ছে ইয়াং জেনারেশন মানুষ, তো তারা হয়তো টেক সেভি, এই কারণে তারা আসছে। কিন্তু সকল জনগোষ্ঠীকে যদি আপনি আনতে চান, মানুষ অধিকাংশ মানুষকে যদি আনতে চান, তাহলে আসলে কি করা যেতে পারে? আমার তাও মনে হয় আপনার ইয়াংদেরকে আগে রিচ করতে হবে। কেন, ধরেন আমার নানি কিন্তু বিক্রয়.com ইউজ করতে চায়, আর ইভেন আমাকে ফোন করে বলে যে আমার এইটা পোস্ট করে দাও, ওটা পোস্ট করে দাও, কিন্তু উনি নিজে ওনার ওই ক্যাপাবিলিটিটা আছে নাকি নাই, ওর মেবি শি ডাজন্ট বিলিভ শি হ্যাজ দ্য ক্যাপাবিলিটি। সো উনি কি করে, আরেকজন ইয়াং কাউকে বলেন
যে এটা একটু প্লিজ পোস্ট করে দাও। সো আমার মনে হয় তাও আমরা যদি ইয়াং জেনারেশনের উপরে ফোকাসটা বেশি রাখি, আস্তে আস্তে আমরা দেখবো যে ইভেন ওল্ডার জেনারেশনটা চলে আসবে আমাদের কাছে। অনলাইনে কেনাবেচার ক্ষেত্রে যেটা হয় যে সাধারণত অন্যান্য দেশে দেখা যায় যে পণ্যের দাম অন্য স্টোরের চেয়ে, ফিজিক্যাল স্টোরের চেয়ে দাম কিছুটা কম হয় এবং বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। সেই সুযোগ সুবিধাগুলি আমাদের এখানে আসলে হচ্ছে কিনা বা বাড়তি ইনসেন্টিভ এটা অবভিয়াসলি হওয়া লাগবে এই জন্য যে নরমালি হয় কি যখন শোকেজ আমরা যখন করি ওটার তো আসলে কস্ট আছে, শোকেজিং এর জন্য ওখানে কস্ট আছে, আছে আপনার ইলেকট্রিসিটি থেকে শুরু করে লজিস্টিক প্রচুর কস্ট আছে। সেই কস্টটা কিন্তু আসলে থাকে না ওয়্যার হাউস থেকে আমি সরাসরি ওই জিনিসটা ডেলিভারি দিতে পারি কাস্টমারের ডোর স্টেপে। তো আমরা যেটা দেখি আমাদের এক্সপিরিয়েন্সে যেটা বলে যে হ্যাঁ অনেক ক্ষেত্রে আমরা 20 to 30% ওখানে কম পাওয়া যায় কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। কিছু কিছু প্রোডাক্ট হয়তো আছে যেখানটা হয়তো অত ওভাবে আসলে প্রফিট মার্জিন হয়তো নেই, ওখানটা হয়তো 10% to 12% হয়তো মার্জিনে করা যায়। আমি একটু আগের কোশ্চেনটাতে একটু লিঙ্ক করতে চাই এইভাবে যে আমাদের এখানে অনলাইন মার্কেটিং এর যে ট্রেন্ডসটা আমরা দেখছি, অনলাইন বাজারের ই কমার্সের ট্রেন্ডসটা, সেটা হলো যে ছোট ছোট গ্যাজেট প্রচুর বিক্রি হয়, যেটা চায়না থেকে নিয়ে আসে ওগুলি খুব বিক্রি হয়, যেটা আমি আগে বললাম যে 1000 টাকার কম প্রাইসের মধ্যে। ওখানটা একটা খুবই পজিটিভ জিনিস যে এই জিনিসগুলি কিন্তু আসলে খুবই কম্পিটিটিভ প্রাইসে দিচ্ছে মার্কেটের তুলনায়। মার্কেটে হয়তো ওখানটায় গেলে হয়তো যে প্রাইস পড়তো ওখান থেকে হয়তো 30 কি 40% ইভেন কম খরচে কিন্তু অনলাইন থেকে কেনা যাচ্ছে। দ্যাট ইজ এ গুড পয়েন্ট ফর বিক্রয়.com এর ক্ষেত্রে কি একই কথা প্রযোজ্য যেখানে হ্যাঁ আমরা দেখছি যে আমাদের মতন সাইট বা আপনি যদি দেখেন অনলাইন মার্কেট প্লেস গুলো কি করছে ওরা, আমরা প্রাইস গুলো সব নরমালাইজ করছি, প্রাইস ড্রাইভ ডাউন করছি। আপনি যদি ধরেন অফলাইন রিটেলারের কাছে, আমি কয়েকদিন আগে গেছি একটা অফলাইন রিটেলারের কাছে একটা টিভির জন্য, আমি জিজ্ঞেস করলাম টিভির দামটা কত, উনি বললেন 1,60,000 এরকম কিছু। আমি নিজে রিসার্চ করে বিক্রয়.com এ একই টিভি আমি কিন্তু 1,15,000 দেখেছি। সো আমি ওনাকে বললাম যে এটা তো আমি বিক্রয়.com এ 1,15,000 দেখেছি। তারপরে উনি প্রাইসটা কমাইলেন, কিন্তু ওরকম আমি যেটা বলতে চেষ্টা করছি যে এই যে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে এখন যে একটা অনলাইন মার্কেট প্লেসে আমরা প্রাইস চেক করতে পারি, আর অনেক কম্পিটিশন, আপনি সব কম্পিটিটরের প্রাইস কিন্তু আপনি জেনে নিতে পারেন। তার মানে কি? তার মানে সব প্রোডাক্টের প্রাইস ঘরে বসে, সো সব প্রোডাক্টের প্রাইস আমরা কিন্তু দেখছি যে নরমালাইজ হয়ে যাচ্ছে, একটা লেভেলে চলে আসছে। সো এটাই মনে হয় সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। জনাব হাসান, এছাড়া আর কোনো যেমন যেটা আপনি প্রথমে বলছিলেন যে মানে টাকা লেনদেনের কথা বলছিলেন যে ক্রেডিট কার্ড বা কার্ডে কেনাবেচাটা সেই অর্থে এখনো জনপ্রিয় হচ্ছে না, এখানে কি পলিসির যে কতগুলো সাপোর্টের অভাব রয়েছে বা কেন? পলিসি আসলে যেটা ছিল সেটা কিন্তু পলিসি অলরেডি বাংলাদেশ ব্যাংক কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছেন সবগুলি ব্যাংকে যে অবশ্যই সবগুলি ক্রেডিট কার্ডকে ওপেন করতে হবে ট্রানজাকশনের জন্য, প্লাস যেটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা বলি সেই অথেন্টিকেশন করতে হবে, দ্যাট ইজ এ মাস্ট। সেটা কিন্তু সেই দিক থেকে কিন্তু আমরা এখন মানে একটা ভালো জায়গায় আছি। এখন যে জিনিসটা আমাদের করতে হবে, যারা অনলাইনে বিক্রি করেন তাদের যেটা করতে হবে সেই ট্রাস্টটা আসলে তৈরি করতে হবে, যে আমি একটা অনলাইনে কেউ যখন পে করে দিবে আমাকে ক্রেডিট কার্ড থেকে, সেই পেমেন্টটা দেওয়ার সাথে সাথে যাতে আমি কোয়ালিটি প্রোডাক্টটা আমি সময় মতো পৌঁছে দিই। কখনো কখনো আমাদের কাছে অভিযোগ আসে যদি আমি সিওডি বলি, মানে ক্যাশ অন ডেলিভারি যদি দিই আমি, সেই প্রোডাক্টটা আগে পৌঁছায়, এবং যদি আমি আমার ক্রেডিট কার্ড থেকে পে করি সেই প্রোডাক্টটা একটু হয়তো দেরিতে পৌঁছায়। মানে এই ধরনের থাকে। তো যেটা হচ্ছে আমি অবশ্যই যারা অনলাইনে যারা বিক্রি করে, ই কমার্স প্ল্যাটফর্ম যারা রান করেন, সবাইকে রিকোয়েস্ট করবো যাতে এই জিনিসগুলি যাতে আমরা বন্ধ করি। আমরা একটু অ্যাওয়ারনেসের বিষয় এখন কিন্তু আমাদের আছে। আমরা যদি আমরা দেখি যে অনলাইনে ট্রেন্ডস এখন কিন্তু 23% ক্রেতা কিন্তু কোনো প্রোডাক্ট কেনার আগে একবার সার্চ করে দেখছে যে অনলাইনে প্রাইসের কি ভেরিয়েশনটা আছে, আসলে এটার স্ট্যান্ডার্ড প্রাইসটা কি হতে পারে। অথবা আমাদের কিন্তু আসলে এখনই সাবধান হতে হবে যে আমরা অতিরিক্ত প্রাইস নিতে পারি না, আমরা সময়মতো ডেলিভারি সবকিছু কিন্তু আমাদের আসলে কেয়ার করতে হবে এই অনলাইনে বিক্রি করার জন্য আর কি। জনাব রাশিদুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব মিশা আলহিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে আমরা শেষ করছি, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার কথা বলবো আপনাদের সাথে। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।